টাকায় চাপ কমছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। লুটপাট বন্ধ করতে এবারের বাজেট জানালেন ওবায়দুল কাদের, দরিদ্রদের শোষণের হাতিয়ার বলছেন ফখরুল। সহকর্মীর গুলিতে কনস্টেবল মনিরুলের মর্মান্তিক মৃত্যু, 7 দিনের রিমান্ডে অভিযুক্ত কাউসার। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ, যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। টি-20 বিশ্বকাপে চলছে মহারণ, পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গতি ফিরছে রেমিটেন্স প্রবাহে। বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ পদ্ধতি চালুর সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। চাপ কমছে রিজার্ভে। গেল মাসে দেশে রেমিটেন্স এসেছে গত প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন বিনিময় হারের বিদ্যমান নীতি ধরে রাখতে হবে, পাশাপাশি হুন্ডি রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। গেল মে মাসে দেশে রেমিটেন্স এসেছে $225 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.35% বেশি। গত বছর মে মাসে রেমিটেন্স এসেছিল $170 কোটি। ডলার সংকটের কারণে যখন রিজার্ভ চাপে আছে, তখন রেমিটেন্স প্রবাহের এমন গতিশীলতাকে স্বস্তিকর বলা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করায় ডলারের মূল্যমান বেড়েছে। প্রতি ডলারের দাম 110 টাকা থেকে উন্নীত হয়েছে 117 টাকায়। এতে ব্যাংকিং চ্যানেল এবং হুন্ডির মধ্যকার ব্যবধানও কমেছে, ফলে বৈধ পথে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ক্রলিং যে এক্সচেঞ্জ রেটে চলে গেল, এটি একটি গুড সাইন। এতে করে কিন্তু ডলারের দাম 17 থেকে 18, 19, 20 টাকা কিন্তু এখন বাজারে। সুতরাং এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু রেমিটাররা এটা ব্যবহার করছে। একই সঙ্গে বাংলাদেশের একটা এক্সপেরিয়েন্স আছে যে সামনে কোনো উৎসবকে মানে উৎসবেরকে সামনে রেখে কিন্তু আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু ফ্লোটা বাড়িয়ে দেয়। বিদ্যমান নীতি ধরে রেখে হুন্ডি রোধে আরো কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে ধরে রাখতে হলে আমাদের ডলারের যে প্রাইসটা, এটাকে বাজারের উপর ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের বিশেষ করে প্রপার চ্যানেলে ডলার আসবে এবং ডলারের ইনফ্লোটা বাড়বে। আমাদের রিজার্ভের জন্য একটা বলবো যে মানে পজিটিভ দিক। এর আগে এক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাইয়ে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ হাসানের প্রতিবেদন। দেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের আগে যেভাবে তিনি জানান, বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না। বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য নয়, লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজপথে প্রস্তুত থাকতে হবে। এই আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারা চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হচ্ছে তা সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। রাজপথে আওয়ামী লীগ সহযোগীরা, মহানগর সবাই আপনার প্রস্তুত। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই বাজেট দেশের দরিদ্র মানুষকে শোষণ করার একটি সাজানো হাতিয়ার বলেও মন্তব্য দলটির নেতাদের। মোহাম্মদ কবিরের রিপোর্ট। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ৩ দিন পর আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানালো বিএনপি। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সূচকগুলো প্রস্তাবিত বাজেটকে নতুনভাবে লুটপাটের সুযোগ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া এই বাজেট অবাস্তব। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করা ধান্দাবাজির বাজেট। এই বাজেটে দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। 15% করে কালো টাকা সাদা করার সুযোগ, সৎ ও বৈধ করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। পরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো। জবাবদিহিমূলক সরকার গঠনের দাবি জানিয়ে এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসের বাইরে ডিউটি বক্সের সামনে সহকর্মী পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল মনিরুলের মৃত্যুর ঘটনা তদন্তে চলছে চুলচেরা বিশ্লেষণ। হত্যাকারী পুলিশ সদস্য কাউসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলোমেলো তথ্য দিয়েছেন, তাই এখনই হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে চাইছেন না তদন্ত কর্মকর্তারা। তবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল ডিউটি খাতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করে মনিরুলের মৃত্যু নিশ্চিত করে কাউসার। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল সহকর্মীর মৃত্যু, এমন লোমহর্ষক ঘটনা রাজধানীর গুলশান বাড়িধারার কূটনৈতিক পাড়ায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ বুথে কনস্টেবল কাউসার ও মনিরুলের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। এক পর্যায়ে হঠাৎ একটি খাতা ছুঁড়ে মেরে গুলি করে বসে কাউসার। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কনস্টেবল মনিরুল ইসলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে মুহুর্মুহু গুলি করে মৃত্যু নিশ্চিত করে সহকর্মী কাউসার। সহযোগিতার জন্য জাপান এম্বাসির এক গাড়ি চালক এগিয়ে গেলে তাকেও গুলি করে আহত করে হত্যাকারী। পরে কনস্টেবল কাউসারকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে হঠাৎ সহকর্মীর উপর কেন এমন গুলির ঘটনা এখনো স্পষ্ট তথ্য দেয়নি পুলিশ। ধারণা করা হচ্ছে ডিউটিতে প্রায় দেরিতে আসায় তাকে কারণ দর্শানোর কাগজ দেখাচ্ছিলেন মনিরুল। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, মানসিক উত্তেজনা থেকে গুলি করেছেন কাউসার। সে মেন্টালি স্ট্রেসড, সে আসলে এই কাজটা করে সে হতভম্ব, নিজেই হতভম্ব, যে কারণে সে আসলে ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে, যেটা কিভাবে হয়ে গেল আমি জানি না। অর্থাৎ যেটা হয় আর কি, নিজের সহকর্মীকে নিজে যদি এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটায়, স্বাভাবিক কারণ তার মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে, যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল। সে তার কারণ কি, সে এই স্ট্রেসটা নিতে পারছিল না। এমন ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে পুলিশ বাহিনীতে। সদস্যদের কাউন্সেলিং করার কথা ভাবছে পুলিশ প্রশাসন। আমরা যখন ব্রিফ করি তখন কিন্তু আমরা ডুজ ডোন্টস বলি, এটাও কিন্তু এক ধরনের কাউন্সেলিং। এবং যখন ইন্সপেকশনে যায় তখন কিন্তু বলে দিয়ে আসে প্রত্যেক অফিসারই যে তুমি এটা করবা, দায়িত্বশীল থাকবা, তুমি জায়গা থেকে যাবা না, তো সেগুলো বলা হয়। তো সেই কাউন্সেলিং আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে করতে পারলে এটি অবশ্যই আরও ভালো।
এ ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। 8 রাউন্ড বা 9 রাউন্ড গুলি সে ছুঁড়েছে, আর সে তো আসলে স্বাভাবিক মানসিক অবস্থা নিয়ে ছোড়েনি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চিকিৎসকের অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, হাসপাতালে চলবে ঝটিকা অভিযান। 4 মিটার একটি কালভার্ট নির্মাণ শেষ হলো না 1.5 মাসেও, দুর্ভোগে ময়মনসিংহ নগরবাসী। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। এই সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। সার্কিট হাউসে বিশ্রাম ও রাত্রি যাপনের পর কাল বেলা 11:30টায় পাবনার সরকারি চাকরিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপ্রধান। মঙ্গলবার বেলা 11:30টার দিকে পাবনা চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। 12 জুন পাবনা থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। চিকিৎসকের বিন্দুমাত্র গাফিলতিতে মানুষের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে, কাজেই কোনো চিকিৎসকের অবহেলা সহ্য করা হবে না। এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সচিবালয়ে এক সংলাপে স্বাস্থ্যমন্ত্রী জানান, চালানোর জনবল নেই এমন কোনো যন্ত্রপাতি স্বাস্থ্য মন্ত্রণালয় ভবিষ্যতে কিনবে না। যন্ত্র কেনার প্রস্তাব আসলেও আগে খোঁজ খবর নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। কাউকে কোনো কিছু না জানিয়ে সারা দেশের হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনার পরিকল্পনার কথাও জানান ডাক্তার সামন্তলাল সেন। একবারে সবকিছু নয়, বরং দৃশ্যমান পরিবর্তন আনতে কিছুটা সময় চান স্বাস্থ্যমন্ত্রী। আমি যন্ত্রপাতি সেগুলোই কিনবো যেগুলো চালানোর মতো লোক আছে। আমি যদি দরকার হয় আমি আগে দেখব যে ওই যেখানে কেনার আমার কাছে ডিমান্ড আসবে ওই হাসপাতালে ওই যন্ত্র চালানোর মতো কোনো লোক আছে কিনা। যদি থাকে তাহলে আমি কিনবো, না আমি কিনবো। চিকিৎসা এমন একটা বিষয়, চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নেই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলতি, কোনো নেগলিজেন্সি কোনো আমি সহ্য করব। সুশাসন প্রতিষ্ঠায় শুধুমাত্র রাষ্ট্রীয় আইন কানুনই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন নৈতিকতার চর্চা। জাতীয় শুদ্ধাচার পুরস্কার 2023-2024 প্রদান অনুষ্ঠানে এমনটাই জানান অর্থমন্ত্রী AH মাহমুদ আলী। বলেন, প্রশাসনের সব স্তরে শুদ্ধাচারের চর্চা মানুষকে নৈতিকতার চর্চায় উৎসাহিত করবে। সরকারের বিভিন্ন বিভাগের পাশাপাশি দেশের সব পর্যায়ে শুদ্ধাচারের চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, সরকার এমন উন্নয়ন বা সামাজিক প্রকল্পে বিনিয়োগ করতে চায় যা জনগণের কাজে আসবে। অনুষ্ঠানে এবারের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত 3 সরকারি কর্মকর্তা কর্মচারীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অর্থমন্ত্রী। সময় আবেদনের প্রেক্ষিতে 24 জুন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়েকে তলব করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরকে রোববার তলব করেছিল দুদক। এরই পরিপ্রেক্ষিতে দুদকে সময় চেয়ে চিঠি দেন তারা। গত 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত। মিয়ানমারে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। সকাল 10টার দিকে কঠোর নিরাপত্তায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনার কাছে নুনিয়াছড়া BIWT এর জেটি ঘাট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সব সদস্যকে বোটে করে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পর সেখানে অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে তুলে দেওয়া হয়। এর আগে শনিবার সকালে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে দেশটির একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। পরে তারা টেকনাফের নীলায় দেশের বিজিপি ও সেনা সদস্যদের যাচাই বাছাই সহ প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করেন।
সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় ১০ জন নিহত হয়েছে। পিরোজপুরে শুভেচ্ছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সকালে নেসারাবাদ বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়। মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে থেমে থাকা পাইপ বোঝা একটি পিকআপের পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপ চালক ও ট্রাক চালক দুজনেই নিহত হন। সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চাপায় শিশু ও ড্রাম ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল ও নওগাঁয় মারা গেছে ২ জন। মাত্র ৪ মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়নি ১.৫ মাসেও। ফলে ময়মনসিংহ নগরবাসীর দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। ব্যস্ততম চরপাড়া মোড়ের কাছে নির্মাণাধীন কালভার্টটির কাজ ঈদের আগেই শেষ করার দাবি নগরবাসীর। সড়ক ও জনপথ কর্মকর্তারা বলছেন, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সড়ক ও জনপথ বিভাগের কার্যাদেশ পেয়ে মেসার্স পাপন এন্টারপ্রাইজ নগরীর চরপাড়ার কাছের সড়কে ১,৪ লাখ টাকা ব্যয়ে ৪ মিটার দৈর্ঘ্যের এই কালভার্ট নির্মাণ শুরু করে গত ১৮ এপ্রিল। ১.৫ মাস পার হলেও শেষ হয়নি কাজ। প্রকল্পের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। পাশেই মেডিকেল কলেজ হাসপাতালে সময়মতো রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। দীর্ঘতিতে কাজের কোনো অগ্রগতি নাই। কাজটার সামনে ঈদ আসতেছে, মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। গাড়ির দাম দর বেশি, মানুষের ভোগান্তি বেশি হবে। দূর দূরান্ত ঢাকা থেকে লোকজন আসবে, আসা যাওয়ার সমস্যা হয়, টাইম মতো যাওয়া যায় না কোনো জায়গায়, সময় অপচয় হয়, নষ্ট হয়। তাদের করে দিলে তো অনেক ভালো হইতো আমাদের জন্য। চরম ভোগান্তি হচ্ছে, স্কুল যাইতে পারতেছে না, কলেজ যেতে পারতেছে না, সময় মতো যাইতে পারতেছে না। নগরবাসীর সাথে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরাও। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। দীর্ঘদিন যাবৎ কাজ চলতেছে, কাজ শেষ হয় নাই, আমাদের ভোগান্তিতে আছে, বিরাট ভোগান্তিতে আছে। যানজট বেশি বাড়ছে, তারপরে আপনার অনেকক্ষণ একবার উমরতে সারে, একবার এমর থেকে সারে, এরকম আমাদের ভোগান্তি হইতেছে, অনেক ভোগান্তি হইতেছে এই ব্রিজটার কারণে। রাস্তা দ্রুত কাজ শেষ হলে তো আমরা তো ভালো চলতে পারবো আর কি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঈদের আগে নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের ট্রাফিক ভলিউম বাড়বে আশা করা যায়। তো তার আগে যাতে দুর্ভোগ বৃদ্ধি না পায়, সেই ক্ষেত্রে দ্রুত যাতে শেষ করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা ঠিকাদারকে আমরা নির্দেশনা প্রদান করেছি যাতে তারা কিছু অতিরিক্ত লোক বল দিয়ে এখানে যান চলাচলে একটু সহায়তা করে আর কি। ঈদের ব্যস্ততা শুরুর আগেই কালভার্টের নির্মাণ কাজ শেষ না হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা ময়মনসিংহ নগরবাসীর। সমর ইসলাম, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলায় ভোট শেষে চলছে ফলাফল ঘোষণা। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীদের সন্তুষ্টি। নেত্রকোনায় জঙ্গি আস্তানায় ২ দিনের অভিযান শেষ। অস্ত্র, গুলিসহ প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার, ২টি ইলেকট্রিক বোমা নিষ্ক্রিয়। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। শান্তিপূর্ণভাবে শেষ হলো ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়া ১৯ উপজেলার ভোট। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা। বেশিরভাগ উপজেলায় চূড়ান্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেছেন নির্বাচনী কর্মকর্তারা। শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তুষ্ট ভোটার ও প্রার্থীরা। ভোটের পরিবেশ শান্ত রাখতে কেন্দ্রের পাশাপাশি বাইরেও ছিল কড়া নিরাপত্তা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হওয়া ১৯ উপজেলার ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকে কেন্দ্রের বাইরে ছিল ভোটারদের অপেক্ষা। ১৯ উপজেলার একটিতে ভোট হয় ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায় সন্তুষ্টির কথা জানান অনেক প্রার্থীও। আমি শুরুর যে কেন্দ্রটি এসেছি, আমি আসলে উৎসব মুখর পরিবেশই দেখেছি, আমার কাছে ভালো মনে হয়েছে। প্রশাসন যেভাবে ঘিরে রেখেছে সারা বামনা উপজেলা, যা শুনেছি তাতে মনে হয়েছে আমার কাছে যে সুষ্ঠু একটি নির্বাচন হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ আনসারের পাশাপাশি মাঠে ছিল বিজিবিও। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুইলঝরা, পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ, ধুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া সহ ১৯ উপজেলায় তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা ছিল। এর আগে গত ৮ মে প্রথম ধাপে ১১৯ উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে উপজেলা নির্বাচন শুরু হয়। খুরশিদ আলম মুকুল, ২১শে টেলিভিশন। নেত্রকোনায় জঙ্গি আস্তানায় দুদিনের অভিযানে বিপুল পরিমাণ জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। ২টি ইলেকট্রিক বোমা নিষ্ক্রিয়ের পর সন্ধ্যায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে পুলিশ গণমাধ্যমকে জানায় অভিযানে একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। জব্দ হয়েছে জঙ্গি প্রশিক্ষণে ব্যবহৃত ল্যাপটপ, খেলনা বন্দুক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, রামদা, প্লাস্টিকের খেলনা রাইফেল, বিভিন্ন ধরনের পোশাক, দূরবীন, জিহাদি বইসহ প্রায় ৮০ ধরনের সরঞ্জামও। শুক্রবার রাত থেকে নেত্রকোনার ভাষাপাড়া গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। শনিবার দুপুর থেকে চলে তল্লাশি অভিযান। বর্ণাঢ্য র্যালিতে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস ২০২৪ উদযাপন করল শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড আয়োজিত র্যালিটি শিল্প মন্ত্রণালয় ভবন থেকে শুরু হয়ে মতিঝিলের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। এর আগে রঙিন বেলুন উড়িয়ে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবসের কার্যক্রম উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। ২০১৩ সাল থেকে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস পালন করছে বাংলাদেশ সরকার। এবছর দিবসটির প্রতিপাদ্য অ্যাক্রিডিটেশন আগামীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ রূপরেখা। কর্পোরেট কর হার হ্রাস ও উৎসে কর কর্তন সহ প্রস্তাবিত বাজেটের কর সংস্কার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICAB। প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভাবনা শিরোনামে সংবাদ সম্মেলনে ICAB প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন ঘোষিত বাজেটকে সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ICABর সাবেক প্রেসিডেন্ট ও ট্যাক্সেশন অ্যান্ড কর্পোরেট লজ কমিটির কাউন্সিল মেম্বার অ্যান্ড চেয়ারম্যান হুমায়ুন কবির, ভাইস প্রেসিডেন্ট ABM লুৎফুল হাদি, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশিস বসু, সাবেক প্রেসিডেন্ট মনিরুজ্জামান ও স্নেহাশিস বড়ুয়া উপস্থিত ছিলেন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ সামনে রেখে নিত্য নতুন ডিজাইন আর বাহারি রঙের পোশাক এনেছে ফ্যাশন হাউসের আউটলেটগুলো। আর এই কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলেই মিলছে 10% ছাড়। মৃণালা দীপার রিপোর্ট। বাহারি সালোয়ার কামিজ আর 3 পিসের সমারোহ। ঈদে এসব পোশাকের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। ক্রেতার চোখ গরমে মানানসই পোশাকের দিকে। ঈদ সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাকের মেলা সাজিয়েছে রক্সিস কালেকশন। যমুনা ফিউচার পার্কের আউটলেটে আছে নারীদের বাহারি সব ডিজাইনের পোশাক। এখানে আছে ভারতীয় ও পাকিস্তানি কালেকশন, খাদ্যি, গাডোয়াল, কাতান, মাদুরাই শাড়ি এবং শারারা, ঘারারা, আলিয়া কাট, নায়রা কাট, দিল্লি বুটিক্স, জয়পুরি 3 পিসের বিশাল সংগ্রহ। আমাদের যারা আসেন তারা নিশ্চিন্তে আমাদের এখান থেকে কিনতে পারবেন, যে তাদের জন্য যেটা ভালো হবে এবং প্রোডাক্ট যেটা ভালো হবে এটা নিয়ে তাদের এতটা টেনশন করতে হবে না। এই আমাদের মোস্ট অফ দ্য ড্রেস হচ্ছে ফুল কটনের এবং সফট টাইপের, যেটা পরে কাস্টমাররা আরাম পাবেন। ঈদটা তারা ঈদের মতো করে পালন করতে পারবে। অন্যদের চেয়ে একটু ভিন্নতা হয়তো থাকবে আমাদের ড্রেসটাতে, কিন্তু আমাদের ড্রেসটা পরে সে একটা আরাম পাবে। অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে এখানে কেনাকাটা করলেই 10% ফ্ল্যাট ছাড় পাচ্ছেন ক্রেতারা। মানুষ ক্যাশ ক্যারি করতে একটু হেজিটেশন ফিল করে, যার জন্য হচ্ছে মানুষ মোবাইল ব্যাংকিংটা বেশি প্রেফার করে। এই জন্য আমরা রক্সিস কালেকশন থেকে বিকাশ পেমেন্টে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ বিকাশ পেমেন্টে ভালো সাড়া পাচ্ছি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মৃণালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এবার বাণিজ্য সংবাদ। খুলনা অঞ্চলের কর্মকর্তাদের পদোন্নতিতে প্রীতি সম্মেলন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রীতি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। খুলনার আঞ্চলিক প্রধান মোসলে উদ্দিনের সভাপতিত্বে এতে ছিলেন ব্যাংকের এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়, ঊর্ধ্বতন নির্বাহী, শাখা ব্যবস্থাপক সহ কর্মকর্তা কর্মচারীরা। কার্যক্রম শুরু করেছে ইসলামী ব্যাংকের রংপুর বদরগঞ্জ শাখা। ৩৯৫তম শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা। বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতা উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, রংপুর জোন প্রধান আব্দুল লাইস মোহাম্মদ খালেদ, ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট AM শহীদুল ইমরান এবং শাখা প্রধান মোস্তাফিজুর রহমান সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের উন্নয়নে মেধা ও উদ্ভাবনী শক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব AYM জিয়াউদ্দিন আল মামুন। ময়মনসিংহে স্কিলস ও ইনোভেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেন্থেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যাসেট প্রকল্পের সহায়তায় এই অনুষ্ঠানে এবং বর্ণাঢ্য র্যালি ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার হয়। অনুষ্ঠানে ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের যুগ্ম সচিব মোহাম্মদ জহুরুল আলম চৌধুরী, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এবং ময়মনসিংহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সুলতানা রাজিয়া। শেষ করছি বিশ্ব রেকর্ড গড়া বাংলাদেশি কৃতিত্বের খবর জানিয়ে। প্রায় ৪২,০০০ ফুট উঁচু থেকে লাল সবুজ পতাকার হাতে স্কাই ডাইভ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের আশিক চৌধুরী। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে শ্বাসরুদ্ধকর অভিযাত্রার কথা তুলে ধরেন আশিক চৌধুরী। রেকর্ড গড়ার লক্ষ্যে PA-42 মডেলের একটি বিমান থেকে ঝাঁপ দেন আশিক। দেশের পতাকা হাতে প্রায় ৩ মিনিট কোনো ধরনের সহযোগিতা ছাড়া নেমে আসেন। অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এটিই বিশ্ব রেকর্ড। আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য আশিকের ডাইভ সংক্রান্ত সব তথ্য এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সংবাদ শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রেমিটেন্সে গতি ফেরায় চাপ কমছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। লুটপাট বন্ধ করতে এবারের বাজেট জানালেন ওবায়দুল কাদের, দরিদ্রদের শোষণের হাতিয়ার বলছেন ফখরুল। সহকর্মীর গুলিতে কনস্টেবল মনিরুলের মর্মান্তিক মৃত্যু, 7 দিনের রিমান্ডে অভিযুক্ত কাউসার। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ, যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। টি-20 বিশ্বকাপে চলছে মহারণ, পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।